আজ যদি আমাদের বরাকে অল ইন্ডিয়া রেডিও, শিলচর মেডিকেল কলেজ, ভেটেরিনারি স্কুল, হিন্দুস্তান পেপার মিল, আমিরপুর সুগার মিল, এনআইটি আছে, তাহলে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। তিনি হলেন স্বর্গীয় শ্রী মইনুল হক চৌধুরী। আমরা যদি পুরো বরাক ভ্যালির অল আসামের সব নেতার সঙ্গে উনার কম্পেয়ার করতে যাই, তাহলে উনার মতো ভিশনারি, স্বপ্নদর্শী নেতা পাবো না। সোনাবাড়ি ঘাটের সিম্পল ফ্যামিলির ছেলে, 4 বার এমএলএ হয়েছেন। ইন্দিরা গান্ধী সরকারের স্পেশাল পার্সন থেকে ধরে ক্যাবিনেটের মিনিস্ট্রি পর্যন্ত যাত্রা করেছিলেন তিনি। আর আজ আমরা বরাকের রূপকার স্বর্গীয় শ্রী মইনুল হক স্যারের কর্মজীবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চর্চা করব, আর জানবো কেন উনাকে আর্কিটেক্ট অফ মডার্ন বরাক বলা হয়। লেটস স্টার্ট। नमस्कार। आज की सबसे बड़ी खबर, असम के 4 बार विजय विधायक श्री मोइनुल हक चौधरी को इंदिरा गांधी सरकार इंडस्ट्रियल डेवलपमेंट मंत्री के पद पर नियुक्त करती है। মইনুল স্যারের জন্ম 13 মে 1923 কাছাড় জেলার সোনাবাড়ি ঘাটে হয়। বাবা মুনতাজির আলী একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। উনার ছেলের শিক্ষা নিয়ে খুব অগ্রসর ছিলেন তিনি। মইনুল স্যার প্রাথমিক শিক্ষা সোনাবাড়ি ঘাট এমই স্কুল থেকে করেছেন। শিলচর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে গুয়াহাটি কটন কলেজ থেকে 12 পাস করেন। 1942-এ তিনি ক্যালকাটা থেকে প্রেসিডেন্সি কলেজে হিস্ট্রি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছেন 1944 সালে। আচ্ছা, বাংলাদেশের যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও প্রেসিডেন্সি থেকে গ্রাজুয়েশন করেছিলেন। মইনুল আর মুজিব দুজনই কলেজের মেধাবী ছাত্র ছিলেন, দুজনই কলেজের ফেমাস বয়। স্টুডেন্ট ইলেকশনে ওনারা নিজ নিজ দলের লিডার ছিলেন। মুজিব ভার্সেস মইনুল। আর কলেজ স্টুডেন্ট ইলেকশনে মইনুল হক মুজিবুর রহমানকে হারান। এখান থেকেই আমরা বুঝতে পারছি যে মইনুল স্যার তর্ক বিতর্ক এবং লিডারশিপ কোয়ালিটির ব্যক্তি ছিলেন। গ্রাজুয়েশনের পরে উনি 1947 এলএলবি করেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে। ওকে, এখন একটা কথা জিজ্ঞেস করি, 1948-এ একজন মানুষ গ্রাজুয়েট আছে, এলএলবি ডিগ্রি আছে, মইনুল স্যার নিঃসন্দেহে বিদেশে গিয়ে চাকরি করতে পারতেন। তখন এত হাই কোয়ালিফাইড মানুষকে সরকার ডেকে চাকরি দিত, কিন্তু উনি আবার শিলচরের মাটিতে এসে বার অ্যাসোসিয়েশন জয়েন করে উকালতি করেন। মইনুল হকের পলিটিক্যাল ক্যারিয়ার 1950-তে শুরু হয় মিউনিসিপ্যালিটি থেকে। এখান থেকে ওনাকে লোকাল বডির সদস্য বানানো হয়। ইন্ডিয়ান পলিটিক্সে বিশেষ রুচি থাকার কারণে 1951-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করে 1952-তে সোনাই থেকে এমএলএ সিটে জয়েন করেন আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি অ্যান্ড টেক্সট বুক মেম্বার সিলেক্টেড হন। তারপর তিনি 4 বার লাগাতার সোনাই থেকে এমএলএ হন, আর প্রত্যেকবার এমএলএ হওয়ার সাথে সাথে ওনাকে কোনো না কোনো মিনিস্ট্রি পোস্ট দেওয়া হতো, যেরকম পাবলিক অ্যাকাউন্টস, এগ্রিকালচার মিনিস্টার। 1971-এ তিনি ধুবড়ি থেকে এমপি ইলেক্টেড হওয়ায় আরেকবার নতুন একটা মিনিস্ট্রি দেওয়া হয়, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্দিরা গান্ধী সরকার থাকতে। আর অল্প সময় তিনি ইন্দিরা গান্ধীর ইম্পর্টেন্ট মিনিস্টার হয়ে গেছিলেন। যখন তিনি এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, আসামে কৃষি সেক্টরে খুব বেশি অত্যাধুনিক টেকনোলজি নিয়ে আসেন। 1960-এ যখন ভারতে গ্রিন রেভলিউশন মানে হরিত ক্রান্তি আসে, তখন মইনুল স্যার বরাকে হাই ইল্ডিং সিডস মানে উচ্চ ফলনশীল বীজ, অতি অত্যাধুনিক বৈজ্ঞানিক সারের কীটনাশক আমাদের বরাকে প্রসারিত করেন। আমাদের বরাক ভ্যালি হলো গিয়ে ফ্লাড অ্যাফেক্টেড জোন। কৃষি করার নতুন পদ্ধতি তো নিয়ে আসেন, কিন্তু যদি ফ্লাড হয় তাহলে কৃষি করে তো লাভ হবে না। তখন মইনুল স্যার শিলচরে যে জায়গায় একটু লো লেভেল মানে একটু নিচা জায়গা, যেখানে জল ঢুকলে কৃষি ক্ষেত বা জীবনযাপন নষ্ট করে দিত, ওখানে এমবেকমেন্টস রেডি করার প্রস্তাব দেন। এমবেকমেন্ট মানে এনডি বাঁধ, মানে ইএনডি বাঁধ। 1950-এ পুরো ভারতবর্ষতে অল ইন্ডিয়া রেডিও সেন্টার ওপেন হচ্ছিল, আর 1960 to 1970-এ আসামে রেডিও প্রচলিত হওয়া শুরু হয়েছে। গুয়াহাটি অল ইন্ডিয়া রেডিও স্টেশন এস্টাবলিশ হয় 1958-এ। ডিব্রুগড় অল ইন্ডিয়া রেডিও স্টেশন এস্টাবলিশ হয় 1969-এ। তখন আমাদের বরাকবাসী শুনতো কলকাতা আর গুয়াহাটির অল ইন্ডিয়া রেডিও। মইনুল স্যার দেখলেন যে বরাকের কোনো খবর বা ইনফরমেশন কিংবা এন্টারটেনমেন্টের জন্য কোনো রেডিও স্টেশন নেই, আর আপার আসাম দুটো স্টেশন
বরাক ভ্যালি এত বড় এরিয়া, কিন্তু একটা রেডিও স্টেশন নেই, চিন্তার বিষয়। আর মইনুল স্যার থাকাকালীন শিলচর রেডিও স্টেশনের প্রপোজাল দিয়ে যায়, আর উনি স্বর্গগত হওয়ার 2 বছর পরে অল ইন্ডিয়া রেডিও স্টেশন এস্টাবলিশ হয়, আর ফার্স্ট লাইভ 1 ফেব্রুয়ারি 1978 হয়। আমাদের বরাক ভ্যালি অনেক বড় আর জনসংখ্যাও বেশি অন্য ডিস্ট্রিক্টের তুলনায়, আর চিকিৎসার জন্য খুব একটা ভালো হসপিটালের ব্যবস্থাও ছিল না। 1968-এ শিলচর মেডিকেল কলেজের স্থাপনা হয় মইনুল হক স্যারের টেনিয়রে। আর এখন বরাকের স্বাস্থ্য চিকিৎসা আর এই উপত্যকার ছেলে মেয়ের জন্য ডক্টর হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানের পর একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওপেনিং হয় আরএসসি রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, আজকে যে আপগ্রেডেড হয়ে এনআইটি হয়েছে। তারপর ভেটেরিনারি স্কুলের ফাউন্ডেশন হয় মইনুল স্যারের পিরিয়ডে। হিন্দুস্তান পেপার মিল 29 মে 1970 উনার পিরিয়ডে 5 গ্রামে এস্টাবলিশ হয়। তারপরে আনিপুরে সুগার মিলে উনার কুশল চেষ্টাতে হয়েছে। 1971-এ মইনুল স্যারের এক্সপিরিয়েন্স দেখে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পজিশন দেয় মইনুল স্যারকে। এখন একটা কথা বলি, লাস্ট 30 থেকে 40 বছরে আপনি কি দেখেছেন এই ক্যালিবারের একটাও নেতা? 2 মিটার ড্রেন বানানোর জন্য 2 থেকে 3 বছর ওয়েট করতে লাগে। এক এক গ্রাম দেখা যায় যেখানে পিএইচই 25 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পিএইচির কোনো আতাপাতা নেই। মইনুল এমন একজন ব্যক্তি ছিলেন যে বরাকের জিওগ্রাফিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল মানে ভূগোলিক আর অর্থনৈতিক গুরুত্ব বুঝতেন। উনি জানতেন যে বরাক ভ্যালি মণিপুর, মিজোরাম আর ত্রিপুরার গ্রেটওয়ে। বরাকের ডেভেলপমেন্ট হলে তবেই মণিপুর, ত্রিপুরা এবং মিজোরামের ডেভেলপমেন্ট সম্ভব। বরাক ভ্যালিকে বিজনেস হটস্পট বানানোর ইচ্ছা ছিল মইনুল হক স্যারের। 2017-তে নমামি বরাক ফেস্টিভ্যাল হলো, যেখানে বরাকের ডেভেলপমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আমরা জানতে পারি যে বরাকের ইকোনমিক্যালি কতটা পটেনশিয়াল আছে। এখন বুঝলেন তো মইনুল স্যার কত ক্যালিবারের মানুষ ছিলেন। 50 বছর আগে বরাকের ভৌগোলিক আর অর্থনৈতিক গুরুত্ব বুঝতেন তিনি। মইনুল স্যারের আরেকটা ইচ্ছা ছিল যে বরাক নদীতে একটা হিউজ বড় সড়ো বাঁধ হোক। একটা কথা আছে না, ভগবান ভালো মানুষকে দীর্ঘায়ু দেন না। 1976-এ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিল্লি এইমস হসপিটালে। আর আমাদের বরাকের রূপকার শ্রী মইনুল হককে আমরা হারিয়ে ফেলি সেই দিন। যদি বরাক ড্যামটা হয়ে যেত তাহলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কারণে শুধু বরাক না, সবকটা পার্শ্ববর্তী এলাকা ত্রিপুরা, মণিপুর পর্যন্ত ইলেকট্রিক সারপ্লাস এরিয়া হয়ে যেত, আর হঠাৎ কারেন্ট নেই কিংবা লোডশেডিং সেসব আর হতো না। শ্রী মইনুল হক চৌধুরী আমাদের বরাকের একজন আনসাং হিরো। আমরা উনার যে বরাকের প্রতি অবদান হয়তো ভুলে গেছি, কিন্তু আর ইতিহাসের কাগজে ওনার নাম বিলুপ্ত না হয়ে যায় তার জন্য আমরা সবাই সামনে আসি আর 13ই মে অর্থাৎ 13th মেকে মইনুল হক জয়ন্তী হিসাবে উদযাপন করি। আর নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চাই যে আপনি একজন সাধারণ ঘরের ছেলে মেয়ে হতে পারেন, কিন্তু অসাধারণ হতে কেউ আটকাতে পারবে না। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।